জাতীয় রাজনীতির ময়দানে নির্বাচন শেষ, ব্যালট বাক্স বন্ধ, ফলাফল ঘোষণা শেষ, কিন্তু আসল খেলা এখনও বাকি। কারণ সংসদের ভেতরে ক্ষমতার এক গুরুত্বপূর্ণ স্তম্ভ এখনও নির্ধারিত হয়নি। হ্যাঁ, আমরা বলছি সংরক্ষিত নারী আসনের কথা। এই আসনগুলো শুধু সংখ্যা নয়, এই আসনগুলোই নির্ধারণ করবে সংসদের ভেতরে কোন দল কতটা শক্তিশালী অবস্থানে থাকবে, কার কণ্ঠ কতটা জোরালো হবে, আর কার প্রভাব পৌঁছে যাবে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রে। আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরব ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের পূর্ণাঙ্গ হিসাব, কোন দল পাচ্ছে কতটি আসন, এবং বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে কারা যাচ্ছেন সংসদে। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই নির্বাচনে 300 সাধারণ আসনের মধ্যে 299 আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। তবে আদালতের নির্দেশে চট্টগ্রামের 2টি আসনের ফলাফল স্থগিত রাখে। ফলে বর্তমান কার্যকর ফলাফল দাঁড়িয়েছে 297 আসনের। এই 297 আসনের মধ্যে সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করেছে দলটি পেয়েছে 209টি আসন। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি আসন ছেড়ে দেওয়ায় সংসদে তাদের কার্যকর আসন সংখ্যা দাঁড়িয়েছে 208। অন্যদিকে দীর্ঘদিন পর শক্তিশালী প্রত্যাবর্তন করেছে দলটি পেয়েছে 68টি আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি পেয়েছে 6টি আসন, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন 7টি আসন এবং অন্যান্য ছোট দল ভাগ করে নিয়েছে বাকি আসনগুলো। এই ফলাফল শুধু একটি নির্বাচন নয়, এটি একটি নতুন রাজনৈতিক ভারসাম্যের সূচনা। এখন প্রশ্ন, এই ফলাফলের ভিত্তিতে সংরক্ষিত নারী আসনগুলো কিভাবে বণ্টন হবে? বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে মোট 50টি সংরক্ষিত নারী আসন রয়েছে। এই আসনগুলো সরাসরি ভোটে নির্বাচিত হয় না, বরং দলগুলোর সাধারণ আসনের অনুপাতে নির্ধারিত হয়। অর্থাৎ একটি দল সাধারণ আসনে যত বেশি জয় পাবে, নারী আসনেও তার অংশ তত বেশি হবে। ফর্মুলাটি খুবই সহজ। দলের প্রাপ্ত সাধারণ আসন সংখ্যা এর সাথে 50 গুণ, তারপর সেটিকে ভাগ করতে হবে মোট সাধারণ আসন সংখ্যা 300 দিয়ে। এই হিসাব অনুযায়ী নির্ধারিত হয় সংসদে কোন দল কতজন নারী এমপি পাঠাবে। চলুন প্রথমে হিসাব করি সবচেয়ে বড় দল বিএনপির। দলটির কার্যকর আসন সংখ্যা 208। এখন 208 গুণ 50 অর্থাৎ 10,400। এখন এই সংখ্যাকে 300 দিয়ে ভাগ করলে ফলাফল দাঁড়ায় 34.66। আইনের নিয়ম অনুযায়ী এই ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করলে বিএনপি নিশ্চিতভাবে পাচ্ছে 35টি সংরক্ষিত নারী আসন। তবে এখানেই শেষ নয়। যদি ছোট দলগুলো নিজেদের মধ্যে জোট না করে, তাহলে ভগ্নাংশের সুবিধায় বিএনপির আসন সংখ্যা আরও বেড়ে 36 হতে পারে। এর অর্থ সংসদের নারী আসনের সবচেয়ে বড় নিয়ন্ত্রণ থাকবে বিএনপির হাতে। এটি নিঃসন্দেহে তাদের রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে। এবার আসি সবচেয়ে আলোচিত দলের কথায়, অর্থাৎ বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সাধারণ আসন সংখ্যা 68। 68 গুণ 50 সমান 3,400। এখন এই 3,400কে যদি 300 দিয়ে ভাগ করা হয়, ফলাফল দাঁড়ায় 11.33। এর অর্থ জামায়াতে ইসলামী নিশ্চিতভাবেই পাচ্ছে 11টি সংরক্ষিত নারী আসন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি জামায়াতের জন্য একটি বড় মাইলফলক। কারণ সংসদে 11 জন নারী এমপি থাকা মানে আইন প্রণয়ন, বিতর্ক এবং জাতীয় নীতি নির্ধারণে সরাসরি প্রভাব বিস্তারের সুযোগ। জাতীয় নাগরিক পার্টি পেয়েছে একটি নারী আসন, স্বতন্ত্র প্রার্থীদের ভাগেও পড়েছে একটি আসন। তবে ছোট দলগুলো আলাদা থাকলে তারা কোনো নারী আসন পাবে না। যদি তারা জোট গঠন করে, তাহলে সম্মিলিতভাবে একটি আসন পেতে পারে, অন্যথায় সেই আসন বড় দলগুলোর ভাগে চলে যাবে। জামায়াতের নারী বিভাগ শুধু একটি সহায়ক সংগঠন নয়, এটি একটি বিশাল সাংগঠনিক শক্তি। দলীয় সূত্র অনুযায়ী জামায়াতের মোট কর্মীর প্রায় 40% নারী। দেশ জুড়ে রয়েছে হাজার হাজার রুকন এবং লাখ লাখ কর্মী। এই বিশাল কাঠামো থেকে মাত্র 11 জনকে বেছে নেওয়া একটি কঠিন সিদ্ধান্ত। জামায়াত এখন শুধু ঐতিহ্যবাহী নেতৃত্বে সীমাবদ্ধ থাকতে চায় না, তারা আধুনিক, শিক্ষিত এবং পেশাদার নারীদের সংসদে আনতে আগ্রহী। এই তালিকায় আলোচিত একটি নাম প্রকৌশলী মারদিয়া মমতাজ। তিনি বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং একজন পরিচিত টকশো ব্যক্তিত্ব। তার যুক্তিপূর্ণ বক্তব্য ইতোমধ্যে জাতীয় পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, সংরক্ষিত নারী আসন শুধু প্রতীকী নয়, এই আসনগুলোই সংসদের ভেতরে ক্ষমতার ভারসাম্য নির্ধারণ করে। কারণ প্রতিটি ভোট, প্রতিটি বক্তব্য রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখে। সংসদ এখন অপেক্ষা করছে নতুন মুখগুলোর জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ একটি নতুন রাজনৈতিক বাস্তবতা। সংরক্ষিত নারী আসনের এই হিসাব শুধু সংখ্যা নয়, এটি ক্ষমতার নতুন মানচিত্র। কে হবেন সেই 11 জন নারী এমপি? কারা প্রতিনিধিত্ব করবেন লাখো নারীর আশা? এ প্রশ্নের উত্তর মিলবে খুব শিগগিরই। কিন্তু একটা বিষয় নিশ্চিত, বাংলাদেশের রাজনীতি এখন প্রবেশ করেছে এক নতুন অধ্যায়ে।
আপনার মতে এই গুরুত্বপূর্ণ আসনগুলোতে কারা সবচেয়ে যোগ্য? মন্তব্যে জানিয়ে দিন আপনার মতামত। আর এমন বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ রাজনীতির ভেতরের গল্প আমরা তুলে ধরব সবার আগে।